ঠিক আছে ভাই, তাহলে আমি শুরু করি। আসলে আপনাদের এখানে ডেকে আনার উদ্দেশ্য হচ্ছে যে সম্প্রতি ঘটে যাওয়া দুইটি চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে, যেটা মামলা এবং আসামি গ্রেপ্তার সম্পর্কে আমরা যে অগ্রগতি হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বেসিক্যালি এখানে ডেকে আনার আমরা আজকে ডেকে এনেছি। প্রথমে আমি কানাইঘাটে যে চাঞ্চল্যকর ফরিদ হত্যার বিষয়ে আপনাদেরকে অবহিত করব। আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত 31 জানুয়ারি 2022 তারিখ বিকাল আনুমানিক 3:45 মিনিটে সিলেট জেলার কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওট গ্রামের এফআইভিডিপি স্কুলের সামনে কাঁচা রাস্তা থেকে ফরিদ উদ্দিন নামক এক ব্যক্তির লাশ কানাইঘাট থানা কর্তৃক উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় নিহত ফরিদ উদ্দিনের বাবা মোহাম্মদ রফিকুল হক সিলেটের কানাইঘাট থানায় 7 জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার হত্যার মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব 9 গোয়েন্দা নজরদারির পাশাপাশি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা দল ও বিভিন্ন সূত্র মারফত জানা তথ্যের উপর ভিত্তি করে উক্ত হত্যার মূল অভিযুক্তকারী নিজামুদ্দিন মৌলভীবাজার জেলার শেরপুর নামক স্থানে আত্মগোপন করে আছে বলে জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 9 ফেব্রুয়ারি 2022 তারিখ 9:30 হতে অদ্য ফেব্রুয়ারি 2022 তারিখ 5 ঘটিকা পর্যন্ত র্যাব 9-এর একটি চৌকস দল মৌলভীবাজার জেলার শেরপুরে থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটনপূর্বক মূল পরিকল্পনাকারী নিজামুদ্দিন এবং তার দেয়া ভাষ্যমতে হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউসার আহমেদকে সিলেট নগরীর সুরমা এলাকা থেকে এবং মোস্তাক আহমেদকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার প্রকৃত চিত্র জানা সম্ভব হয়। ঘটনার বাদী ও বিবাদীগণ একই এলাকায় পাশাপাশি গ্রামের বাসিন্দা এবং পরস্পরের নিকটাত্মীয়। এলাকার বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই উভয়ের মধ্যে মামলা এবং হামলার ঘটনা চলমান ছিল। ভিকটিম ফরিদ ও তার শ্যালক কয়েসউদ্দিন ওরফে কয়সুর আহমেদ মিলে একটি পক্ষ এবং সদ্য সমাপ্ত স্থানীয় পরিষদ নির্বাচনে নির্বাচিত মেম্বার মোহাম্মদ নাজিমুদ্দিন ও তার ভাই হেলাল আহমদ ও তার ভাইগণ মিলে অপর একটি পক্ষ। এই দুই পক্ষের বিবাদপূর্ণ সম্পর্ক ঘিরে এলাকার জনমানুষের মনে আতঙ্ক বিরাজ করত। সর্বশেষ নাজির গ্রুপের নেতৃত্বদানকারী নাজিম স্থানীয় পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এই উত্তেজনা নতুন করে সৃষ্টি হয়। নাজিম গ্রুপ ভিকটিম ফরিদকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। ঘটনার 2 দিন পূর্বে এ নিয়ে ভিকটিম ফরিদ উদ্দিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়, যেখানে মেম্বার নাজিমের ভাই এনাম ভিকটিম ফরিদকে শায়েস্তা করার ব্যাপারে কমেন্ট করে। ভিকটিম ফরিদের ফেসবুক স্ট্যাটাসে এনামের এই কমেন্ট নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলতে থাকে। এর 2 দিন পরেই ফরিদকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার দিন অর্থাৎ 31 জানুয়ারি 2021 তারিখ ভিকটিম ফরিদ উদ্দিন 13 ঘটিকার সময় নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোনাবাজার যায় এবং সেখানে প্রয়োজনীয় কাজ শেষে তার নিকট আত্মীয় শাহিনকে নিয়ে 1400 ঘটিকার সময় মমতাজগঞ্জ বাজার হতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মমতাজগঞ্জ বাজার পৌঁছে দুজন মিলে নিজেদের কাজ সেরে 1500 ঘটিকার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে এফবিআই ভিডিপি স্কুলের পাশে জঙ্গলপূর্ণ টিলা থেকে ধারালো দেশীয় অস্ত্র হাতে 2 জন মুখোশধারী তাদেরকে আক্রমণ করে। এতে ভিকটিম ফরিদ ঘটনাস্থলেই মারা যায় এবং শাহিন আহত হয়। ভিকটিমরা ফরিদের একটি পা নিয়ে ওইখান থেকে চলে যায়। ঘটনার পরপরই সিলেটের পাশাপাশি দেশ জুড়ে নৃশংস হয়ে এ হত্যাকাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও সার্বিক তদন্ত হতে
হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের সংশ্লিষ্টতা এ হত্যাকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনার বিষয়টি আমাদের সামনে আসে। মূল পরিকল্পনাকারী নিজাম গ্রুপের লিডার নিজাম মেম্বার এবং মোস্তাক সুচতুর পরিকল্পনার মাধ্যমে হত্যাকাণ্ডটি বাস্তবায়িত করে। এই দলটি 3টি গ্রুপে ভাগ হয়ে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন ঘটায়। পরিকল্পনা মতে ঘটনার দিন নিজাম মেম্বার এবং মোস্তাক মেম্বার নিজেদেরকে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার বাইরে রাখতে সিলেট শহরে এসে অবস্থান করে। মূলত সিলেট শহর থেকে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বাকি 2 টিমের কার্যক্রম সমন্বয় করে আসছিল। দ্বিতীয় গ্রুপে ভিকটিম ফরিদের গতিবিধি পর্যবেক্ষণ করার কাজে নিয়োজিত ছিল। তৃতীয় গ্রুপ পূর্ব থেকে নির্ধারিত জায়গায় অর্থাৎ FBI ভিটিপি স্কুলের পাশে জঙ্গলপূর্ণ একটি টিলায় অবস্থান করে এবং মূল পরিকল্পনাটি অর্থাৎ হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করে। ঘটনার সাথে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাবের অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে নির্বাচনোত্তর সহিংসতার চেয়ে এটা বলা যায় যে যে গ্রুপের মধ্যে পূর্ব থেকেই যে বিবাদ ছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে এই ফরিদ হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে মূল অভিযুক্তকারী নিজামের বিরোধী পক্ষ অবলম্বন করে এবং বাজারে তাদের একটা কমিটি আছে, যে কমিটির দখল নিয়েও তাদের মধ্যে আগে থেকেই এই বিরোধপূর্ণ অবস্থান ছিল। এখন পর্যন্ত আমরা 3 জনকে আটক করেছি। এর সাথে সংশ্লিষ্ট বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের কাছে প্রক্রিয়াধীন আছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। নাহিদ, আপনারা যে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় চাঞ্চল্যকর যে রাজনা বেগম হত্যা, সেই বিষয়ে আপনাদেরকে এখন আসলে অবহিত করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 31 জানুয়ারি 2022 তারিখে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় একটি ভাড়া বাসা থেকে রাজনা বেগম বয়স 19-এর একটি মৃতদেহ, গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত রাজনা বেগমের ভাই মোহাম্মদ সুফি মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানায় 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলাটি সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারে দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ মামলার মূল রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব 9-এর গোয়েন্দা নজরদারি পাশাপাশি ছায়া তদন্তের শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান ভিকটিমের স্বামী জাকারিয়া পিতা সবুজ মিয়া, গ্রাম বড় আলীপুর, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জকে গত 3 ফেব্রুয়ারি 2022 তারিখ সন্ধ্যা 6টা থেকে 1100 ঘটিকা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার সিরাজদি থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে। সে পেশায় একজন সিএনজি চালক এবং ভিকটিমের সাথে 4 বছর প্রেমের পরে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই এই জাকারিয়া যৌতুকের জন্য বিভিন্নভাবে ভিকটিমকে এবং তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। ঘটনার দিন আনুমানিক 4 ঘটিকার সময় যৌতুকের টাকার জন্য প্রথমে সে স্ত্রীর হাত পা বেঁধে ওড়না দিয়ে হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে, পরবর্তীতে শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের পরিবারকে যৌতুকের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরে সে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরের ধারালো বটি দিয়ে ভিকটিমকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটানোর পরে সে বাড়িতে তালা দিয়ে সে চলে যায় এবং ওই একই দিন মধ্যরাতে সে একটি গাড়িতে বাসযোগে সে ঢাকায় গমন করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে সে তার পূর্বের কোন এক সময়কার কর্মস্থল মুন্সিগঞ্জের সিরাজদি খান থানা এলাকায় শতাব্দী নামক স্থানে সে একসময় ইটভাটায় কাজ করত। সেই ইটভাটা এলাকায় যে আত্মগোপনের চেষ্টা করে। আমরা এই তথ্যটি জানতে পেরে আমাদের একটি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে
গতকাল রাত আনুমানিক 1100 ঘটিকার সময় তাকে ওই উক্ত স্থান থেকে গ্রেপ্তার করে। এবং এই বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা অলরেডি থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, উক্ত মামলার দ্বিতীয় এবং তৃতীয় যে আসামি তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই দুই আসামি হচ্ছে যেটা যে আমি সম্পৃক্ততা যেটা জেনেছি, একটা হচ্ছে বাড়ির মালিক এবং তার ছেলে। যখন হচ্ছে ভিকটিমের পরিবার যখন তার মেয়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল, তারা ওই বাড়িতে যেতে দিতে বা তাদেরকে হচ্ছে যে খারাপ আচরণ করে এবং ওই বাড়িতে যেতে বাধা প্রদান করে। সে একটা নতুন সিএনজি কিনে দেওয়ার জন্য তার একটা দাবি ছিল। সে পেশায় একজন সিএনজি চালক, কারণে এটা আপনি বলতে পারেন। গ্রেপ্তারকৃত জাকারিয়া পেশায় একজন সিএনজি চালক এবং সে বিয়ের পরে যৌতুক হিসেবে একটি নতুন সিএনজি দাবি করে আসছিল। এই দাবির টাকা পূরণ না হয় এই ঘটনাটা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়ে সত্যতা স্বীকার করেছে। আর কিছু বলবেন ভাই? আচ্ছা, আপনি নাস্তা করেন একটু সবাই। আচ্ছা, ফুটেজ শেষ করে যান, ওটা তো গেলে তো আবার আবার আশা লাগবে।